আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, 2005 সালে বলে না, 2004 সালে 2004 সালে এসেছিলাম। তখন তার আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম। শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে। গরমের সময় গিয়েছিলাম মা বোন দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে হাঁস ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে রাজশাহীর মানুষের সাথে। ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনী কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনে তুমি তো দলের কর্মী, আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, কাজে কথা শুনতে হবে। এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্ন ভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্ন ভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যে বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহীর কথা বলে তখনই দুর্দান্ত বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে উঠে বলেন তো? কোন জিনিসটা বলে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যে খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আছেন রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আছে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। যে এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। এখন এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্পটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তোমাকে, আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এক্ষেত্রে বনোন্নয়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট ছোট বনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই, আরেকটি কাজ করতে চাই। যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই।
পদ্মা বাঁধের জন্য ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারে এলাকার মানুষের পুরো এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর না করে চাপাই ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। এখন আছেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরোনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করবো। শহীদের সেই খাল খনন কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাআল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটা প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারাজই হোক, প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যেখানে আম বাগান, আমাদের যে চাপাই শহর আসে যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে এটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম রাষ্ট্রের কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষাটা বলি। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করে, তাদের আইটি সংক্রান্ত যে কাজগুলো তাদের দরকার। এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা, শুধু ওই কয়েকটাতেই কাজ করা যায়। এর বাইরেও বহু কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই। যে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দিব এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেরও ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে, তারা সংসারের চালানোর যে ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই, এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ
চিকিৎসার সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষি পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি, এবং ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, যদি রাজশাহী জেলা হোক, যদি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। তাই কৃষক যদি আজকে ভালো থাকে, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেটা পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে শীঘ্র। এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলিটা যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করবো। ধানের শীষ ইনশাআল্লাহ বিজয় হবে। কি ধাক্কা গেলেন নাকি আপনারা? হ্যাঁ, মনে ধাক্কা গেলেন নাকি আপনারা? ঠিক আছে, চলবে, আবেদন চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কেন এই কাজগুলো করছে, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে, এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্য ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যে হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি,
তাহলে আপনাদের সামনে আমি যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যে দাবিগুলো বা আপনাদের যে চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকারে এরকম কাজের কথা যেগুলো আমি তুলে দিলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি, তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাইবোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়, তাহলে জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। কেউ ভাই বোনেরা, আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে যাবো। আমরা ঝগড়া কাটার বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। বরং আমি যদি সমালোচনা করি, আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা দিয়ে মৌকুফ করবো আমরা, সেটা করা সম্ভব হবে? ওটা করা সম্ভব হবে না। সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। ৭১ সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। ২০২৪ সালের ৫ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিলেন স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখন আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। তাই আজ দেশ গড়ার সময় এসেছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখবো ভোটার, আমরা দেখবো মানুষ, আমরা দেখবো সে বাংলাদেশি। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রের বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেন, পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ তারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। কেউ ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।
ইনশাআল্লাহ এই বাংলাদেশের তারকারে পেতে হবে জনগণের দিক, জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সেই সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে, আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করবো, বরফ প্রকল্পের কাজ আমরা শুরু করবো, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করবো। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীত জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্য প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি, শহীদ জিয়া দেশ করেছেন, দেশের বিখালকা জিয়া দেশ করেছেন, এখন আমাদের সকলের পালা দেশ গড়া, কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করবো কাজ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেব আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান, সামনে সবাই করছে প্রার্থীদের ছবি করছে এই যে আমার হাতে ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আমরা জিতে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, আপনাদেরকে দেখে রাখবে 13 তারিখ থেকে ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে রাখা। ঠিক আছে? চলবে ইনশাআল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, বললে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের 71 সালে লক্ষ শহীদের আত্মত্যাগের দিনে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71-এ অর্জিত সেই স্বাধীনতাকে 24-এ আমরা রক্ষা করেছি। আসুন আজকে আমরা আবেগী প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমে একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো। এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের শপথ। তাহলে আসুন, শেষ কথা কি কথা? করবো কাজ, করবো দেশ, বাংলাদেশ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।